হলো, থেমে যায় এবার। দেখ আজকের টপিক হচ্ছে অপবর্তন। দুটো চ্যাপ্টার একসাথে আছে, অপবর্তন ও সমবর্তন। শুধু অপবর্তন কভার করব, নেক্সট দিন সমবর্তন করব, পুরো লাইট চ্যাপ্টার শেষ। মানে তোদের ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি আর লাইট, তিনটে টপিক বড় বড় শেষ হয়ে যাবে। বাকি থাকবে মডার্ন ফিজিক্স, আর থাকবে হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম করবো সবার লাস্টে, কারণ ম্যাগনেটিজমের সাথে ক্যালকুলেশনের ইলেকট্রোস্ট্যাটিক্সের মিল আছে প্রচুর, একই ধরনের ক্যালকুলেশন সব চলবে। ওদিকে ইলেকট্রোস্ট্যাটিক রিভিশন করবো আর ম্যাগনেটিজম পড়া দেবো। লাইট শেষ করার পর তোদের কিছু এক্সাম নেবো লাইটের, পরপর কয়েকটা, ঠিক আছে? যেগুলো ডেট থাকবে সেই ডেটেই পরপর কয়েকটা এক্সাম নিয়ে লাইটের এক্সাম নিয়ে শেষ করে দেবো, তারপর মডার্ন ফিজিক্স শুরু করবো। আজকে চ্যাপ্টার হচ্ছে অপবর্তন বা ডিফ্র্যাকশন। দুটো নাম পড়েছিলি যে আলোর তরঙ্গ তত্ত্বকে প্রমাণ করার জন্য দুটো ধর্ম আছে, দুটো ঘটনা আছে। ঘটনাগুলো কী কী? একটা ছিল ব্যতিচার, একটা ছিল অপবর্তন। এছাড়া আরও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে সমবর্তন, ঠিক আছে? তো অপবর্তন আর ব্যতিচার, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা শুধুমাত্র প্রমাণ করে যে আলোর তরঙ্গ ধর্ম মেনে চলে, মানে আলোর যে তরঙ্গ নেচারটা আছে সেটা ব্যতিচার এবং অপবর্তন দিয়ে ব্যাখ্যা করা যায়। বুঝতে পারলি? ব্যতিচার অপবর্তন শব্দের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, শব্দ এক ধরনের তরঙ্গ যেহেতু, তাই এদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। অপবর্তন ঘটনাটা কি, তার আগে ব্যতিচারটাকে একটুখানি মনে করে দে। ব্যতিচার ঘটনাটা এরকম ছিল যে দুটো সূক্ষ্ম রেখাছিদ্র নিয়েছিলাম, সরু রেখাছিদ্র নিয়েছিলাম, তাই তো? এবং সেই সরু রেখাছিদ্রের মধ্য দিয়ে আলোক তরঙ্গকে পাঠানোর ফলে পর্দায় একটা আলোকপট্টি তৈরি হয়েছিল, যার নাম দিয়েছিলাম ব্যতিচার, এবং সেটাকে তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করেছিলাম, তাই তো? তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেছিলাম। এখানে আমরা দেখব যে কোনো একটা সরু রেখাছিদ্র, একটা দ্বিরেখাছিদ্র না, ব্যতিচারে ইউজ করেছিলাম আমরা দুটো রেখাছিদ্র, বাট এখানে ইউজ করবো একটাই রেখাছিদ্র। একটা সরু রেখাছিদ্র, মনে করো আমি দুটো আঙুল নিয়ে নিচ্ছি, আঙুলের ফাঁক, এইখানে একটা ফাঁক তৈরি হয়েছে, এটা একটা সরু রেখাছিদ্র, ঠিক আছে? তো এরকম একটা রেখাছিদ্রের মধ্য দিয়ে আলো যাওয়ার পর পর্দায় এক ধরনের গঠন তৈরি হয়, এক ধরনের আলোকপট্টি তৈরি হয়, শুধুমাত্র একটা রেখাছিদ্রের জন্য। এই যে পটিটা তৈরি হবে এর নাম হচ্ছে অপবর্তন। এটা দেখতে কেমন হয়? দেখতে এরকম হয় যে সেন্ট্রাল যেটা আছে সেটা ব্রাইট, তারপরে ডার্ক, তারপরে ব্রাইট, তারপরে ডার্ক, তারপরে ব্রাইট। যদি বুঝতে পারিস, দেখ আমি কি করতে চাইছি। প্রথমে ব্রাইটটাকে দেখ কতটা বড় করেছি, তারপরে ব্রাইট তুলনামূলক ছোট, তারপরে ব্রাইট আর একটু ছোটো। মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি এরকম, যদি ব্রাইটনেসের হিসাবে দেখাতে চাই তাহলে ঝালরটা এরকমভাবে তৈরি হয়। বুঝতে পারছিস কি? যত দূরে যাবে তত ব্রাইটনেস কমতে থাকছে এবং থিকনেসটাও কমতে থাকছে। এই যে চিত্রটা তৈরি হবে এটাকে বলবো আমরা অপবর্তন। আর ব্যতিচারে কী হচ্ছিলো? ব্যতিচারে সবগুলোই সমান তৈরি হচ্ছিলো, মানে এরকম সেন্ট্রাল হোক দূরে হোক যেখানেই হোক সবগুলো সমান সমান তৈরি হয়েছিল, সমান ব্রাইটনেসের সমান থিকনেসের এরকম তৈরি হচ্ছিলো। বুঝতে পেরেছি দুটোর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, অপবর্তন ঘটনাটা অ্যাকচুয়ালি বলতে চাইছে এরকম যে আলো যখন কোনো ধার ঘেঁষে যাবে, ধার বলতে ওই ধরে নে আমি এদিক থেকে লাইট ফেলছি, ধরো এটা হলো লাইট রে আসছে, আমার এই হাতের তলটা এইটা হচ্ছে ধার, ঠিক আছে? যখন এই ধার ঘেঁষে লাইট যাবে, আমরা জানি আলো সরল রেখায় চলে, তাহলে আলো সোজা এইভাবে চলে যাওয়া উচিত। কিন্তু দেখা যাবে যে এর পেছনে যে প্রতিবিম্বটা তৈরি হবে, দেখবি লাইট এদিকেও কিছুটা ঢুকে গেছে। অ্যাকচুয়ালি লাইট যাওয়া উচিত ছিল এরকমভাবে পুরোটা, কিন্তু এই ধার ঘেঁষে যখন লাইট যাচ্ছে তখন দেখবি এদিকে ঘুরে যাচ্ছে। এর একটা এক্সাম্পল খুব ভালো মতো বোঝা যায়, আমি লাইটটা অফ করে দেখাচ্ছি তোদের। দেখ আমার ছায়া তৈরি হচ্ছে, বা আমার হাতের ছায়াটা দেখ, আমার হাতের ছায়াটা দেখ, পুরোপুরি স্পষ্ট ছায়া কি তৈরি হচ্ছে? হচ্ছে না। যত কাছে নিয়ে যাচ্ছি তত স্পষ্ট হচ্ছে, বুঝতে পারছিস? কিন্তু যত দূরে নিয়ে যাচ্ছি তত দেখ আবছা হয়ে যাচ্ছে। জিনিসটা কেমন হচ্ছে? কী কাজ করছে এখানে? নড়ি দিস না, দেখ এই জায়গাটা কী কাজ করছে। আঙুলের ধার ঘেঁষে যখন লাইট যাচ্ছে তখন লাইট কী হচ্ছে? সামান্য বেঁকে যাচ্ছে, কোনো একদিকে বেঁকে যাচ্ছে বলে আমার যে ডার্ক মানে যে ছায়াটা তৈরি হচ্ছে তার উপরে গিয়েও লাইট পড়ছে বলে জিনিসটা আবছা হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? এবার আমি যদি কাছে নিয়ে যাই তাহলে বেঁকে যাওয়ার পরিমাণটা কম হচ্ছে, ডার্কনেসের উপরে লাইট কম পড়ছে বলে ডার্কনেসটা ভালো বোঝা যাচ্ছে। যত দূরে নিয়ে যাবো তত দেখ আবছা হয়ে যাচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে অপবর্তন। অপবর্তন মানে মোট কথা যে আলো কোনো ছিদ্র বা কোনো প্রতিবন্ধক, প্রতিবন্ধক বলতে বাধা, কোনো বাধার ধার ঘেঁষে যাওয়ার সময় সামান্য কোনো বেঁকে যাবে, এই ঘটনাটাকে বলবো আমরা অপবর্তন। তোরা এরকম ধরনের অপবর্তন রিয়েল লাইফে অনেক দেখেছিস কিন্তু কখনো খেয়াল করিসনি। যেমন ধরনের গাছের ছায়ায় যখন দাঁড়াস, গাছের পাতাগুলোর মধ্যে দিয়ে যে ছিদ্রগুলো থাকে, যে ছিদ্র দিয়ে রোদের আলো প্রবেশ করে, দেখবি ওই ছিদ্রগুলোর মধ্যেও দেখবি ডার্কনেসের মধ্যে কিছুটা লাইট পড়ে থাকে, আচ্ছা আচ্ছা দেখতে ভালো লাগে অনেক সময়। অনেকে ছবি টবি তুলে ওগুলোতে, ওই কী বলে ওগুলোকে, সানলাইটের সানকিস বলে না, ছবি তোলার জন্য। তো ওই যে মানে ছবিটা আসছে ওয়ার্ড শুনে বেশি মজা লাগলো তোদের। তো
তো ওই যে ছবিটা আসছে, যে লাইটটা পড়ছে, ওইখানেও কিন্তু অপবর্তন তৈরি হচ্ছে। ওই অপবর্তনটাকে কাজে লাগিয়েও তোরা সেলফি করছিস, রিলস বানাচ্ছিস। এরকম আরও কিছু এক্সাম্পল দেখানো যেতে পারে। তোদের বইটা একটু খুল, টেক্সট বইটা, অপবর্তনের ফার্স্ট পেজটা দেখ। দেখ অপবর্তনের ফার্স্ট পেজে একটা ব্লেডের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? একটা ব্লেড প্রথম পেজেই আছে, দেখ একটা ব্লেডের ওপরে আলো ফেলেছে, দুটো ছবি আঁকা আছে। প্রথম ছবিটা আগে দেখ, একটা ব্লেডের উপরে লাইট ফেলেছে, এবার ব্লেডটার চারপাশে কী হবে, ছায়া তৈরি হবে, তাই তো? ছায়া উপছায়া তৈরি হবে। এবার ওটাকে একটু জুম করে দেখিয়েছে পাশের ছবিতে। দেখ যদি জুম করে দেখায় তাহলে তুই দেখতে পাবি অল্টারনেটিভলি ডার্ক ব্রাইট এরকম তৈরি হচ্ছে, বুঝতে পারলি? এটা হচ্ছে অপবর্তন। এরপরে বাড়িতে গিয়ে খেয়াল করবি, এরকম একটা ব্লেড নিয়ে, ব্লেড তো আমার কাছেও আছে, একটা ব্লেড নিয়ে ব্লেডের ছায়া দিয়ে এভাবে দেখবি, মোটামুটি এখানে বুঝতে পারবি না, কাছ থেকে ভালো বোঝা যাবে, দূর থেকে অতটা বোঝা যাবে না, বুঝতে পারলি? আমি কাছ থেকে বুঝতে পারছি যে এখানে ডার্ক ব্রাইট তৈরি হচ্ছে, তোরা বাড়িতে এরকম তৈরি করে দেখবি, বুঝতে পারলি? তো এইটা হচ্ছে অপবর্তন, ক্লিয়ার? এই অপবর্তনটাকে লেজার লাইট দিয়ে আমি তোদেরকে তৈরি করে দেখাচ্ছি। লেজার লাইট দিয়ে কী করে তৈরি করা যায়। অপবর্তন হওয়ার জন্য একটা সরু রেখাছিদ্রের প্রয়োজন আছে, ঠিক আছে? দেখ এদিকে মন দে, এখনও বোধহয় ওয়ার্ড নিয়ে হাসাহাসি করছিস নাকি? অপবর্তনের জন্য একটা সরু রেখাছিদ্রের প্রয়োজন আছে। রেখাছিদ্রটা এতটা সরু হতে হবে যেন আলোক তরঙ্গের দৈর্ঘ্যের কাছাকাছি রেঞ্জে পৌঁছে যায়, ঠিক আছে? এত ছোটো তো আমি তৈরি করতে পারবো না, তার জন্য আমি কী করছি, দুটো ব্লেড নিয়েছি এবং এই ব্লেড দুটোকে একদম কাছাকাছি রেখেছি যতটা পেরেছি। এই দুটো ব্লেডের মাঝখানে একটা ফাঁক আছে, দেখতে পাচ্ছিস? এই ফাঁকটা একটা সরু রেখাছিদ্রের মতো কাজ করছে। যদি আমি এর মধ্যে দিয়ে লাইট ফেলি তাহলে এইখান থেকে লাইট বেরানোর পর বাইরে যে পর্দাটা থাকবে সেখানে অপবর্তন তৈরি হবে। এই অপবর্তনটা তোরা এখন দেখতে পাবি, পেছন দিকে দেখবি গ্রিন স্ক্রিনে দেখা যাবে। বোঝা যাচ্ছে? একদম মাঝখানটা দেখ প্রচুর ব্রাইট, আর অল্টারনেটিভলি দেখ বাকিগুলো ডার্ক ব্রাইট হয়েছে। এবার এটা যত ছোট করব থিকনেসটা তত বাড়বে, অত ছোট আমি করতে পারছি না। মোটামুটি বুঝতে পারছিস কিনা তোরা চিরুনি দিয়েও বাড়িতে তৈরি করতে পারিস, চিরুনির ফাঁক দিয়ে, দুটো ফাঁক দিয়ে তৈরি করতে পারিস, ওখান দিয়েও তৈরি হয়। দেখ এরকম ব্যাপার না, আমার এই যে লাইটটা যাচ্ছে একটা জায়গায় পড়ছে, সরল রেখায় পড়ছে, সেইভাবে ছড়িয়ে যায়নি, তাই না? ডিফ্র্যাক্ট হয়নি। এবার যখনই কোনো একটা ধার ঘেঁষে যাবে এটা, তখনই এটা ডিফ্র্যাক্ট করে যাবে। ধার ঘেঁষে বলতে আমি এই ছিদ্রটাকে ধার নিয়ে নিচ্ছি, এবার ধার ঘেঁষে যাবে। দেখ এখন যতটা ছড়িয়ে আছে এর থেকে দেখ বেশি ছড়িয়ে যাবে, এখন যতটা ছড়ানোর কথা না ততটা অঞ্চলে ছড়িয়ে গেল, বুঝতে পারছিস? এতটা তো থিকনেসই নাই লাইটের, তবুও দেখ কত দূর পর্যন্ত ছড়িয়ে গেল। এই দেখ, বোঝা যাচ্ছে? বুঝতে পারলি? তো এটাই হচ্ছে আলোর অপবর্তন। আলোর অপবর্তন তাহলে মেনলি কী বলতে চাইছে, যে কোনো ছিদ্রে ধার ঘেঁষে যাওয়ার সময় আলোক তরঙ্গ বেঁকে যায়। নড়িয়ে দিস না, ব্যাগটা সরিয়ে দে। বাহ, ভালোই নড়িয়ে দিয়েছিস। চল ঠিক আছে, খেয়াল রাখিস স্ট্যান্ডটা যাতে না নড়ে। দেখতে পেলি রে? তোদেরকে একটু দেখিয়ে দিই, দেখে না মজার জিনিস। খেলছিলাম একটু আগে, তোরা মিস করে গেলি। লাইট নিয়ে খেলা করছিলাম। এই দেখ দুটো ব্লেড আছে, দুটো ব্লেডের মাঝখানে আমি একটা সরু রেখাছিদ্র তৈরি করেছি। যত কাছে নিয়ে যাব তত গ্যাপটা কম হবে, আর গ্যাপ এখানে যত কম হবে ওইখানে থিকনেসটা তত বড় হবে, ঠিক আছে? তো দেখ প্রথমত লাইট যাচ্ছে, নর্মালি একটু পড়ছে একটা জায়গায়, এবার যখন এর মধ্য দিয়ে যাবে তখন দেখ ছড়িয়ে যাচ্ছে। মাঝখানটা দেখ প্রচুর ব্রাইট আছে, থিকনেসটা বড়, আর চারপাশে দেখ অল্টারনেটিভলি ডার্ক ব্রাইট তৈরি হচ্ছে, বুঝতে পারছিস? এটা ধর তো পেছন দিকে কেউ একজন বোর্ডে তৈরি কর, পেছনে দে সবার লাস্টে জায়গায় আছে, দে, চোখে মারিস না কারো। চল বোর্ডে মার, ওই সরু রেখাছিদ্রের মধ্য দিয়ে ব্লেডের ফাঁকটাকে ওর মধ্যে ঢোকা। এই দেখ তৈরি হচ্ছে, একটু স্থির রাখার চেষ্টা কর। মাঝখানেরটা দেখ একদম ব্রাইট। চল কর, কাঁপবে, হাত কাঁপবে, অত সহজে হবে না, হাত কাঁপবে, করতে থাক। ওপরে নিয়ে আয়, হচ্ছে? এই দেখ ডার্ক ব্রাইট তৈরি হয়েছে এই জায়গাটায়।
কারো মাথায় রাখ না, তো না তো ভালো হবে। কেউ একজন স্থির হয়ে যা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, কিছুক্ষণ ধরে রাখ যাতে সবাই দেখতে পায়। ওই দেখ ডার্ক ব্রাইট তৈরি হচ্ছে না, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। যত দূরে যাবে থিকনেস কমবে, একদম মাঝেরটার থিকনেস অনেক বেশি। এটা ম্যাথমেটিক্যালিও আমরা দেখবো এখন যে থিকনেস কত বড় হচ্ছে, বুঝতে পারলি? চল দিয়ে দেবে। দে হলো, খেলা করিস না, দে, চোখে মারিস না, চোখে খুব ক্ষতি করে। হ্যাঁ ওটা ওটা আমার কাছে আছে, তোর কাছে নাই, দে। ওটা করার জন্য আমাকে লাগবে। এই যে ডিজে এখানে আছে, কই লাইট কই? পরে দেখাচ্ছি ডিজে, ছুটিতে। কালী পূজাতে এটাই কাজ চালাবো, ঠিক বলেছিস। আর কিছু পেলি না, মানুষ ওটা নিয়েই বেশি কথা বলে যেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে, বুঝলি? ছাড়, বিয়ের কথা ছেড়ে দে। অপবর্তন দেখ, তাহলে অপবর্তন বুঝে গেলি জিনিসটা, ঘটনাটা কি বলতে চাইলো। এবার দেখ এই অপবর্তনের মধ্যে, অপবর্তন ঘটার জন্য কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশনগুলো আছে একটু দেখে নে, পরপর লাইন বা লাইন বলা আছে। দেখ, আলো যে কোনো তরঙ্গের মতো, আচ্ছা আলোর অপবর্তন থেকে ব্যাখ্যা করা যায় যে আলো হচ্ছে তরঙ্গ ধর্ম মেনে চলে। ফার্স্ট লাইন এটা। অপবর্তন কাদের ক্ষেত্রে হবে? তরঙ্গের ক্ষেত্রে অপবর্তন হবে। তো আলোর ক্ষেত্রে যখন অপবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার মানে আলো তরঙ্গ ধর্ম মেনে চলছে, হলো। শব্দের ক্ষেত্রেও অপবর্তন লক্ষ্য করা যায়। কীভাবে শব্দের ক্ষেত্রে অপবর্তন লক্ষ্য করা যায়? দেখ, আমি কথা বলছি, মনে করেন আমি এই জায়গাটায় স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে? তাহলে আমার সাউন্ড সামনের দিকে যাবে, ওই ঘরে তো পৌঁছানোর কোনো কথাই না। কিন্তু যখন আমার সাউন্ড সামনের দিকে যাবে, দেওয়ালে দরজাতে ধাক্কা লেগে আবার বেঁকে যাবে, বেঁকে গিয়ে ওই ঘরে যে আছে সেও শুনতে পাবে, বুঝতে পারলি? মনে কর পুরোপুরি এখানে ব্লক করা আছে, কোনো ছিদ্র নেই যাওয়ার মতো, শুধুমাত্র দরজাটাই ফাঁকা আছে যেখান দিয়ে সব কিছু ঢুকতে পারে। এবার আমি যেখানে কথাটা বলছি ওই ঘরে কেউ থাকতে গেলে হালকা শুনতে পাবে তো? কেন শুনতে পাবে? আমি যে ওয়ার্ডটা উচ্চারণ করছি, যে তরঙ্গটা যাচ্ছে, সেই তরঙ্গটা দরজার সাথে ধাক্কা লাগছে এবং দরজার ধার ঘেঁষে বেঁকে যাচ্ছে। বেঁকে যখন এদিকে ঘুরে যাচ্ছে, অপবর্তন করছে, তারপরে শব্দটা শুনতে পাচ্ছে। তাহলে অপবর্তনের ইম্পর্টেন্স বুঝতে পারছিস? আচ্ছা, পরের পয়েন্টে কী লেখা আছে দেখ, অপবর্তন লক্ষ্য করার জন্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছিদ্রের আকার ছোট হতে হবে। বুঝতেই পারছিস, যত ছোট করব তত অপবর্তন ভালো লক্ষ্য করা যাবে। প্রতিবন্ধক বা ছিদ্রের ধার ঘেঁষে যাওয়ার সময় ধার যত তীক্ষ্ণ হবে, আলোর অপবর্তন তত স্পষ্ট হবে। ওই যে ব্লেডের ক্ষেত্রে, তোদের ওই ছবিটা এঁকে দিয়েছে, ব্লেডের ক্ষেত্রে ধারটা বেশি তীক্ষ্ণ বলে অপবর্তন কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। তারপরে দেখ, অপবর্তন ঘটনাটা আলোর তরঙ্গ তত্ত্বের সত্যতা প্রমাণ করে, বলেই দিলাম। প্রকৃতপক্ষে একই তরঙ্গমুখ থেকে উৎপন্ন অনুতরঙ্গগুলো ব্যতিচার অপবর্তন ঝালর সৃষ্টি হয়। এই লাইনটার মানে দেখ, এই লাইনটার মানে দেখ, এখানে একটা ছিদ্র ছিল, এখানে অপবর্তন তৈরি হলো, তাই না? ব্যতিচারে কি পড়েছিলি যে দুটো আলাদা আলাদা উৎস থেকে তরঙ্গ গিয়ে উপরিপাতিত হচ্ছে, যার ফলে ডার্ক ব্রাইট তৈরি হচ্ছে, তাই না? এখানে তো দুটো আলাদা উৎস নেই, একটাই উৎস আছে। অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে যে অনুতরঙ্গগুলো বেরাচ্ছে, এই অনুতরঙ্গগুলো থেকে আবার নতুন নতুন তরঙ্গ বেরাচ্ছে, এখান থেকে আবার নতুন নতুন তরঙ্গ বেরাচ্ছে, বুঝতে পারছিস তো? এই যে ওভারল্যাপ করছে জায়গাগুলোতে, এদের ওভারল্যাপের জন্য এখানে ব্যতিচার তৈরি হচ্ছে। তো মোট কথা, অপবর্তন ব্যতিচারেরই একটা এক্সাম্পল। তবে ব্যতিচারে দুটো আলাদা আলাদা সুসংগত উৎসের প্রয়োজন ছিল, কিন্তু এখানে কী হয়েছে, একটা উৎসেরই বিভিন্ন অনুতরঙ্গগুলো ব্যতিচার সৃষ্টি করছে, বুঝতে পারলি? একটা উৎস থেকেই বিভিন্ন অনুতরঙ্গগুলো যে ব্যতিচার সৃষ্টি করছে, সেটাকেই আমরা বলছি অপবর্তন। তাহলে আলাদা কোনো ঘটনা না, বোঝা গেছে এইটুকু? অপবর্তন এবং ব্যতিচারের মধ্যে একটা মিল হচ্ছে যে এরা দুজনই আলোক তরঙ্গের উপরিপাতজনিত ঘটনা, দুজনই আলোক তরঙ্গের উপরিপাতের ফলে হচ্ছে। আর এদের মধ্যে বৈসাদৃশ্য দেখ, পার্থক্য দেখ। অপবর্তনের ক্ষেত্রে বিভিন্ন একই তরঙ্গের বিভিন্ন অংশ থেকে, একই তরঙ্গ, এই যে একটাই তরঙ্গ, এই একই তরঙ্গের বিভিন্ন অংশ থেকে আলোক তরঙ্গগুলো উপরিপাতিত হচ্ছে বলে অপবর্তন হচ্ছে। ব্যতিচারে কী হচ্ছিল, দুটো আলাদা উৎস থেকে তরঙ্গগুলো উপরিপাতিত হচ্ছিল বলে ব্যতিচার তৈরি হচ্ছিল। সেকেন্ড পার্থক্যটা দেখ, অপবর্তন ঝালরগুলির প্রস্থ কখনোই সমান হয় না। তুই একটু আগেই দেখলি যে মাঝের যে ব্যান্ডটা ছিল সেটা ব্রাইটনেসটা বেশি, থিকনেসটা বেশি, বাকিগুলো যত দূরে যাচ্ছে ছোটো হতে থাকছে। কিন্তু ব্যতিচার ঝালরে তা ছিল না, ব্যতিচার ঝালরে সবগুলো সমান হচ্ছিল। আমি তোদের যে ভিডিওটা পাঠিয়েছিলাম রডের মধ্যে ব্যতিচার ঝালর তৈরি করে, খেয়াল করে দিবি ওখানে সবগুলোর থিকনেস সেম আছে, প্রত্যেকটার ওখানে দেখবি থিকনেস সেম আছে। অপবর্তনের আরও পার্থক্য আছে দেখ, অন্ধকার পটিগুলি সম্পূর্ণ অন্ধকার নয়। মানে অপবর্তনের ক্ষেত্রে যে অন্ধকার পটিগুলো তৈরি হচ্ছে, এগুলো পুরোপুরি ডার্ক না, এদের উপরে কিছুটা হলো লাইটের প্রভাব আছে,
বোঝা গেল, হালকা অন্ধকারচ্ছন্ন। কিন্তু ব্যতিচার যেটা ছিল সেটা পুরোপুরি ডার্ক। ক্লিয়ার? তারপরে দেখ, উজ্জ্বল পটিগুলির তীব্রতা সমান নয়, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল পটিগুলির তীব্রতা সমান। পার্থক্য তো তোর ছবি দেখেই মনে পড়ে যাবে সব কিছু, তাই না? আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এই অপবর্তন আরও বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়। সাধারণত যদি মেঝেটা টাইলসের হয় আর দরজা পুরো ঘর যদি অন্ধকার করা যায়, তাহলে তুই ব্যতিচার ঝালর তৈরি করতে পারবি, ব্যতিচার ঝালর দেখাতে পারবি। ভিডিওটা আমার এই ফোনে আছে, ভিডিও ক্লাস হয়ে যাক, তারপরে আমি তোদের ওই ভিডিওটা দেখাচ্ছি যে দরজার ফাঁক দিয়ে কীভাবে ব্যতিচার তৈরি করবে। তোরা এরপরে নিজেদের বাড়িতে গিয়েও নিজেরাও তৈরি করতে পারবি। অপবর্তনকে ভাগ করা হয় দুই ভাগে। একটাকে বলা হচ্ছে ফ্রেনেল অপবর্তন, আর একটাকে বলা হচ্ছে ফ্রনহপার অপবর্তন। একটা ফ্রেনেলের নাম অনুসারে, আর একটা ফ্রনহপারের নাম অনুসারে। দুই ধরনের অপবর্তন। কিভাবে ভাগ করেছে অপবর্তনকে একটু শুনে নে। ফ্রেনেল অপবর্তন মানে হচ্ছে এই যে আলোক উৎসটা, এটা ছিদ্র, তো এখানে মনে কর কোনো একটা আলোক উৎস আছে, এই আলোক উৎস থেকে ছিদ্রের দূরত্ব এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব এরা যদি সসীম দূরত্বে হয়, সসীম মানে কি রে? মানে একটা নির্দিষ্ট দূরত্ব, বেশি দূরে না, কাছাকাছি। যদি এরকম সসীম দূরত্ব হয়, তাহলে যে ধরনের অপবর্তন তৈরি হবে তাকে বলবো আমরা ফ্রেনেল অপবর্তন। ঠিক আছে? আর ফ্রনহপার অপবর্তন কাকে বলবো? যখন ছিদ্র থেকে আলোক উৎস অথবা পর্দা দুটোই অথবা যে কোনো একটা যদি অসীম দূরত্ব থাকে, তাহলে তাকে বলবো আমরা ফ্রনহপার অপবর্তন। ঠিক আছে? তবে ল্যাবরেটরিতে ফ্রনহপার অপবর্তন তৈরি করা মুশকিল, অসীম দূরত্বে কী করে নিয়ে যাবো? তার জন্যও সিস্টেম আছে। তার জন্য কী করা হয়, উত্তল লেন্স ইউজ করে সমান্তরাল করে দেওয়া হয় রশ্মিকে। আর রশ্মিকে সমান্তরাল করে দেওয়া মানে ধরে নিতে পারি যে অসীম দূরত্ব থেকে আসছে, বুঝতে পারলি? তাই ল্যাবরেটরিতে ফ্রনহপার অপবর্তনটাও তৈরি করা যায়। আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রনহপার অপবর্তন। ঠিক আছে? ফ্রেনেল অপবর্তন আমরা পড়বো ফ্রনহপার অপবর্তন। তাহলে ফ্রনহপার অপবর্তনের ক্ষেত্রে তোর কী কী প্রয়োজন? তোর প্রয়োজন হচ্ছে একটা পর্দা যেটা অসীম দূরত্বে থাকবে, একটা সোর্স যেটা অসীম দূরত্ব থাকবে। এখানে তুই অসীম দূরত্ব কী করে বানাবি? এখানে একটা লেন্স ইউজ করবি, এখানে একটা লেন্স ইউজ করবি। সেই ছবিটা এবার আমি তোদের এঁকে দেখাচ্ছি। তোদের এঁকে দেওয়া আছে, দেখ নোটে পরের পেজে। এখানে একটা আলোক উৎস নিয়ে নিয়েছি, আর এইখানে একটা লেন্স ব্যবহার করেছি, উত্তল লেন্স। আলোক উৎসটাকে উত্তল লেন্সের ফোকাসে রাখছি। এতে করে কি সুবিধা হবে? যে আলোক রশ্মিগুলো বেরাবে এখান থেকে এইভাবে বেরাবে, এরা প্রতিষ্ঠিত হওয়ার পর সমান্তরাল হয়ে যাবে, নাকি রে? আর সমান্তরাল হয়ে যাবে মানে আমি ধরে নিতে পারি অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি আসছে, একই কথা। ব্যাস, এবার এখানে তুই ছিদ্র ইউজ করবি। ছিদ্রটাকে আমি একটু বড় সড়ো করে দেখাচ্ছি, ভয় পেয়ে যাস না। এত বড় ছিদ্র, যেটা ছোট্ট ছিদ্র আঁকছিলাম সেটাকে এত বড় করে দেখালাম। ঠিক আছে? এই হচ্ছে সেই ছিদ্রটা, এটা ধার ঘেঁষে যাচ্ছে, ধার ঘেঁষে যাচ্ছে। এবার ধার ঘেঁষে যখন বেরাবে, এখানে একটা পর্দা আছে, তাই তো? আচ্ছা, কিছু আলোক রশ্মি এইভাবে বেরাবে, কিছু আলোক রশ্মি বেঁকে যাবে। অপবর্তন মানে তো বেঁকে যাওয়া, কিছু এদিকে বেঁকে যাবে, তাই তো রে? আচ্ছা, তুই কী করবি? এখানে আর একটা লেন্স ব্যবহার করবি, এবং এই পর্দাটাকে এই লেন্সের ফোকাসে রাখবি, ফোকাস তলে রাখবি। এতে করে কী হবে? যারা সমান্তরালভাবে আসছিল তারা গিয়ে ফোকাস তলে মিলবে, প্রত্যেকে ফোকাস তলে মিলিয়ে যাবে এই জায়গাটায়। এরা দেখ, এরা একই রকমভাবে প্যারালালি যাচ্ছিলো, তার মানে এরা কোথায় যাবে? ফোকাস তলে, গৌণ ফোকাসে গিয়ে মিলবে। মনে করে এখানে গিয়ে কোথাও মিললো, এরা এইসব জায়গায় গিয়ে মিললো, বুঝতে পারছিস? তো যারা যেসব অ্যাঙ্গেলে বেঁকে গেছে তারা নিজেদের মতো গিয়ে মিলবে এবং উপরিপাতিত হবে, দিয়ে পটিগুলোকে তৈরি করবে। বোঝা গেছে এইটুকু? ছবি আঁকার সময় আমরা এই লেন্সগুলোকে আঁকবো না, ক্যালকুলেশন করার সময়। এটা তো বোঝানোর জন্য বলে দিলাম। এবার দেখবি এই যে ছিদ্রটা, ছিদ্রের একটা দৈর্ঘ্য আছে তোরে। আমরা ওখানে ছিদ্রের দৈর্ঘ্য কত ধরেছিলাম? 2D। ওটা ছিদ্রের দৈর্ঘ্য ছিল না, ওখানে বলেছিলাম ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান। দুটো ছিদ্র ছিল, এদের মধ্যে যে দূরত্বটা তাকে বলেছিলাম আমরা 2D। কিন্তু এখানে শুধুমাত্র একটা ছিদ্রই আছে এবং এর দৈর্ঘ্যটাই দেখতে চাই। এটাকে যদি একটু বড় করে ভাবি তাহলে এই দৈর্ঘ্যটা জানতে চাইছি, ঠিক আছে? তো এটাকে 2D না বলে এটাকে বলা হয় এ। ফর্মুলা একই আসবে, শুধু 2Dর জায়গাতে তুই এ বসান, ঠিক আছে? বইয়ের সাথে নোটের সাথে মিল রেখে আমি বলছি যে 2Dর জায়গাতে এ লিখবি, তুই 2Dও বলতে পারিস, তোর ইচ্ছা। এবং ছিদ্র থেকে পর্দার যে দূরত্ব তাকে বলবো আমরা ক্যাপিটাল ডি। বোঝা গেছে এইটুকু? কখনো কখনো তোকে ছিদ্র থেকে বলবে না, তোকে বলে দেবে লেন্স থেকে পর্দার দূরত্ব, তুই বুঝে নিবি ওটাই ক্যাপিটাল ডি, কারণ এই ডিস্টেন্সটা খুব নেগলিজিবল, ঠিক আছে? একদম কাছেই লাগানো থাকে। অসুবিধা আছে এতদূর? এবার আমি সিম্পল ছবিটা আঁকছি, যেটা আমার ক্যালকুলেশনের সাথে কাজে লাগবে। অপবর্তন খুব ছোট্ট একটা চ্যাপ্টার। এই দেখ, এই হলো ছিদ্র যার লেন্থ হচ্ছে এ। আলোক রশ্মি এইভাবে এসেছে, ঠিক আছে? এবং এখান থেকে বেঁকে যাবে, এই হলো পর্দা।
এটা সেন্টার লাইন, মানে সেন্টার পয়েন্ট সি বলে দিচ্ছি এটাকে, এই পয়েন্টটাকে ও বলে দিচ্ছি। নোটে তো তাই করেছি না, এটাকে ও বলেছি, ওটাকে সি বলেছি, তো আমি মিল রেখেই করছি। ঠিক আছে রে? ছিদ্রটার নাম দিয়েছি এ এবং বি, ছিদ্রটার নাম কি দিয়েছি এ এবং বি, এ বি এর দৈর্ঘ্যটা হচ্ছে এ। এবার দেখ এখান থেকে যে লাইটটা যাবে সেটা এখানে গিয়ে সেন্ট্রাল পটি তৈরি করবে, তাই তো? দেখ যখন কেন্দ্রীয় পটিটা তৈরি করছে সেই কেন্দ্রীয় পটিটা চরম হবে নাকি অবম হবে, মানে ব্রাইট হবে নাকি ডার্ক হবে। এখানে আবার ওই গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার বলে না, এখানে বলে চরম পটি আর অবম পটি, নামগুলো আলাদা। ঠিক আছে, ম্যাক্সিমা আর মিনিমা, আর ওই জায়গাটাই ছিল ধ্বংসাত্মক এবং গঠনমূলক। তো এখানে ম্যাক্সিমা তৈরি হবে না মিনিমা তৈরি হবে, নাম শুনে বুঝতে পারছিস ব্রাইটনেস, ব্রাইট নাকি ডার্ক বলতে চাইছি। তো কেন্দ্রীয় পটি এটা কেমন তৈরি হবে, তার জন্য তোকে দেখতে হবে পথের কি পার্থক্য আছে। বলতো ওখানে পথ পার্থক্য কী আছে? পথ পার্থক্য নেই। এই যতটা পথ গেছে এও ততটাই পথই গিয়েছে, পথের কোনো পার্থক্যই নেই এদের মধ্যে, সেম ডিস্টেন্স পার করেছে, তাহলে পথ পার্থক্য হচ্ছে শূন্য। আর পথ পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেখানে হয়ে যাবে ব্রাইট ব্যান্ড। কী তৈরি হবে সেখানে? ব্রাইট। তুই বলতে পারিস ম্যাক্সিমা, ইংরেজিতে বলতে পারিস ম্যাক্সিমা, অথবা বলতে পারিস চরম পটি। কী বলতে পারিস? চরম অবম পড়েছিস তো, সেই চরম পটি। ঠিক আছে, তার মানে ওখানে কেন্দ্রীয় চরম পটি তৈরি হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, অল্টারনেটিভলি কী তৈরি হবে? এখানে ডার্ক তৈরি হবে, তাই তো রে? মিনিমা তৈরি হবে এখানে, তারপরে আবার ম্যাক্সিমা তৈরি হবে, তারপরে আবার মিনিমা তৈরি হবে, এইভাবে তো তৈরি হবে। তো পার্টিকুলার কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, এই একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এই পয়েন্টে ম্যাক্সিমা হবে না মিনিমা হবে আমি জানি না, লিখলাম না। ম্যাক্সিমা হবে নাকি মিনিমা হবে আমি জানি না, একদম ব্যতিচারের মতো ক্যালকুলেশন। ঠিক আছে তো? আচ্ছা, এই পয়েন্টটাতে কী হবে আমি তাই জানি না, তাহলে এখানে ক্যালকুলেশন আমাকে করতে হবে, আমাকে দেখতে হবে এদের পথের মধ্যে পার্থক্য কী আছে, সেই পথ পার্থক্যের সাথে রিলেশন দেখতে হবে আমরা, যুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক, মনে পড়ছে? এখানে কোনো ক্যালকুলেশন নেই, শুধু থিওরি জানবি। পথ পার্থক্য কী করে বের করবো? দেখ এই যে পটিটা এখানে তৈরি হয়েছে এটা ছিদ্রের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে তুই বলতেই পারবি না, কারণ ছিদ্র এত বড়, তাই তো? কোথা থেকে তুই অ্যাঙ্গেল ধরবি? এটাকে অ্যাঙ্গেল ধরবি, এটাকে অ্যাঙ্গেল ধরবি, কোনটাকে ধরবি? ধরা যাচ্ছে না, এক এক ক্ষেত্রে এক এক রকম। ইন জেনারেল তুই সেন্টার পয়েন্টটাকে ধরে নিবি, সেন্টার পয়েন্টের সাথে কত অ্যাঙ্গেল করেছে ধরে নিচ্ছি, সেন্টার পয়েন্টের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, কত অ্যাঙ্গেল করেছে? থিটা, এটা আমি ধরে নিচ্ছি। সেন্টারের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, সেন্টারের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, আমি এ বিন্দু থেকে এই যে বিপি যে লাইনটা আছে এর উপরে একটা লম্ব টানবো। কী টানবো? একটা লম্ব টানবো, নাম দিয়ে দিলাম বিকিউ। ঠিক আছে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, যদি এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল হয় তবে এটাও থিটা হবে, বোঝা গেছে এইটুকু? তাহলে এটাকে আমি বাদ দিচ্ছি, এটার সাথে আমার কোনো কাজ নেই। এটা যদি থিটা হয় আর এই পুরোটা যদি এবি মানে এ হয়, স্মল এ, তাহলে এইটুকুকে আমি এ সাইন থিটা বলতে পারি, পারি কি না? দেখ এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এটা থিটা, এটা এ, তাহলে এটাকে এ সাইন থিটা বলতে পারি না? এটাকে এ কস থিটা বলতে পারি, পারি তো রে? তাহলে এই যে লেন্থটা এইটুকু ডার্ক করে দিলাম, এইটুকু লেন্থ হচ্ছে এ সাইন থিটা। এবার আমি চাই পথ পার্থক্য কার কার মধ্যে? এপি এবং বিপি, কার কার মধ্যে? এপি এবং বিপি, এদের মধ্যে পথ পার্থক্যকে আমি এ সাইন থিটা বলতেই পারি, এ সাইন থিটা ডিফারেন্স আছে ওদের মধ্যে, বোঝা গেছে? তাহলে পথ পার্থক্য তুই পেয়ে গেলি এখন এ সাইন থিটা। ওখানে আমরা পথ পার্থক্য একরকমভাবে ক্যালকুলেট করছিলাম, এখানে আমরা থিটার রেসপেক্টে করছি। ঠিক আছে, ওকে, তাহলে ডেল্টা পেয়ে গেলাম এ সাইন থিটা। এবার তুই ম্যাক্সিমা আর মিনিমা বের করবি, একটা ম্যাক্সিমার কন্ডিশন আর একটা হচ্ছে মিনিমার কন্ডিশন। মনে রাখবি কোনো ক্যালকুলেশনের আমার প্রয়োজন নেই, কোনো থিওরি ডেরিভেশন করতে হবে না, শুধু আমাকে মনে রাখতে হবে ম্যাক্সিমার কন্ডিশন কি, মিনিমার কন্ডিশন কি। ব্যতিচারে ম্যাক্সিমার কন্ডিশন কি ছিল? গঠনমূলকের ব্যতিচারের কন্ডিশন ছিল যে পথ পার্থক্য হবে λ/2 এর যুগ্ম গুণিতক, তাই তো? এখানে উল্টো, এখানে মিনিমার কন্ডিশন ওটা হয়ে যাবে যে পথ পার্থক্য হবে λ/2 এর যুগ্ম গুণিতক। আছে এগুলোর ক্যালকুলেশন, হায়ার স্টাডি করবো তখন আমরা জানবো, আপাতত এগুলো আমাদের জানা দরকার নেই। তাহলে মিনিমার কন্ডিশন এটা চলে আসলো λ/2 এর যুগ্ম গুণিতক, অথবা তুই এটাকে এরকমও বলতে পারিস n λ, আমি নোটে n λ লিখেছি। কার জন্য এটা? অবমের জন্য, মিনিমার জন্য। ঠিক আছে, অবমটা আগে লেখা আছে তাই। তারপরে ম্যাক্সিমা, ম্যাক্সিমার জন্য যদি করতে হয় তাহলে পথ পার্থক্য কী হবে রে? λ/2 এর অযুগ্ম গুণিতক, তাই তো? λ/2 এর অযুগ্ম গুণিতক, এইটা হচ্ছে পথ পার্থক্য। এই দুটো কন্ডিশন আমাকে মনে রাখতে হবে, এটা যদি মনে রাখতে পারিস তাহলে কাজ হয়ে গেল। এবার বাকি প্রবলেম দেখ, ডেল্টাকে বলেছিলাম এ সাইন থিটা নাকি, এ বাই λ 2n + 1,
এখানেও ডেলটাকে তুই লিখে দে এ সাইন থিটা এন ল্যামডা বা 2n ল্যামডা বাই 2 যেটা খুশি লিখ। তাহলে এখান থেকে দেখ থিটার একটা ভ্যালু বেরাচ্ছে, সরি সাইন থিটার একটা ভ্যালু বেরাচ্ছে, দ্যাট সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে, দরকার নেই একটা মুখস্থ রাখলেই চলবে, এটা মুখস্থ রাখলেই চলবে এবং এটা মুখস্থ রাখলেই চলবে। এখান থেকে যেমন যেমন ফর্মের দরকার পড়বে বের করে নিতে পারবো। ঠিক আছে, এটা সাইন থিটার ফর্মে বেরালাম। কখনো কখনো তোকে উল্লেখ করে দিবে যে থিটা খুবই ক্ষুদ্র, বলে দিবে থিটা খুবই ক্ষুদ্র। তো থিটাকে যদি ক্ষুদ্র করে নিস তাহলে সাইন থিটাকে তুই থিটাই বলতে পারিস, এন ল্যামডা বাই এ, এরকমও রিলেশন চলে আসবে। ঘাবড়ে যাচ্ছিস না তো? কী করলাম, ব্যতিচারের কনসেপ্ট মনে আছে আমার, সেটাকে ইউজ করলাম। ব্যতিচারে পড়েছিলাম গঠনমূলক ব্যতিচারে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, এখানে উল্টো, এখানে গঠনমূলকের জায়গায় হয়ে যাবে ধ্বংসাত্মক, মানে মিনিমা যেটাকে বলি বা অবম বলি, অবমের ক্ষেত্রে যুগ্ম গুণিতক। সেইখান থেকে ডেল্টার রাশিমালা আমার মুখস্থ আছে এ সাইন থিটা, ওটাকে বুঝছি আমি ক্যালকুলেশন করছি, হয়েছে। এখানেও তাই থিটার মান কিছু একটা বেরাবে, সাইন থিটা হোক বা থিটা হোক, কত বেরাবে, ল্যামডা 2n+1 ডিভাইডেড বাই এ। আমার তো মুখস্থই থাকে না এগুলো, আমি শুধু এটা মনে রাখি যে পথ পার্থক্য এটা, পথ পার্থক্য এটা, ব্যাস এখান থেকে তোদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ তুই হবে। আচ্ছা এবার দেখ এখানে আমি কি বলেছিলাম তোদের, যে এখানে সেন্ট্রাল ব্রাইট যেটা হয় সেটার থিকনেস বেশি হয়, তাই না, বাকিগুলোর থিকনেস তুলনামূলকভাবে কমতে থাকে, এরকমভাবে চলতে থাকে। এই যে থিকনেসটা বেশি হলো, এখানে তোকে কোনো কোনো সময় থিওরিতে ডিরাইভ করতে দিবে যে দেখাও বা বের করো কেন্দ্রীয় চরমপটির কৌণিক বেধটা কত, কেন্দ্রীয় চরমপটির কৌণিক বেধ কত। কৌণিক বেধ মানে কি রে, কৌণিক বেধ মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলছে কৌণিক বেধ। ছবি বুঝতে পারছিস, এটা পুরোপুরি একটা ডার্ক, সরি পুরোপুরি একটা ব্রাইট এরকমভাবে তৈরি হয়েছে। তো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে কেন্দ্রীয় চরমপটির কৌণিক বেধ। তো এটা কি করে পাবো, দেখ এটা তো কেন্দ্রীয় চরমপটি, এটা হচ্ছে প্রথম অবম বিন্দু, এটা হচ্ছে প্রথম অবম বিন্দু। অবম বিন্দু কোথায় আছে, অবম বিন্দু এখানে আছে, তাই না রে। অবম বিন্দুর রাশিমালা হচ্ছে থিটা ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। এবার যদি আমি প্রথম অবম বিন্দু বলি তাহলে থিটা 1 কত বেরাবে রে, ল্যামডা বাই এ বেরাবে, এন এর মান 1 বেরাচ্ছে। ঠিক আছে, তাহলে তুই কি করবি, এখান থেকে অর্ধেক করলি, এইটুকু বেরালো ল্যামডা বাই এ। আবার এদিকেও যদি অবম বিন্দু প্রথমটাকে ধরি তাহলে এটার জন্য বেরাবে ল্যামডা বাই এ। তাহলে আলটিমেট কৌণিক বেধ কত হয়ে গেল, 2 ল্যামডা বাই এ। এটা হচ্ছে সেন্ট্রাল বা কেন্দ্রীয় চরমপটির কৌণিক বেধ। মুখস্থ হলো 2 ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ। যদি মুখস্থ না হয় কী করবি, এটাকেই মনে রাখবি, থিটা ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। প্রথম অবম বিন্দু বলেছে এন এর মান 1, হয়ে গেল ল্যামডা বাই এ, ওপরে ল্যামডা বাই এ নিচে ল্যামডা বাই এ, টোটাল হয়ে গেল 2 থিটা মানে 2 ল্যামডা বাই এ। বোঝা গেছে কি, কঠিন খুব? আচ্ছা দেখ এখান থেকে থিটাকে আরও বিভিন্ন রকমভাবে লেখা যায়। হ্যাঁ আমি চরম বলতে গৌণ চরমকে বলছি, ঠিক আছে, এটা হলো বুঝলি না, ঠিক আছে আরেকবার বলে দিই, দেখ যারা যারা বুঝলি না একবার দেখে নে। এখন আমি বের করতে চাইছি এই জিনিসটাকে আরেকবার রিপিট করছি, শুন। কেন্দ্রীয় চরমপটি এর কৌণিক বেধ বের করতে চাইছি, কৌণিক বেধ। এই ছিল পর্দা, এখানে মনে কর সেন্ট্রাল ব্রাইট মানে কেন্দ্রীয় চরমটা তৈরি হচ্ছিল, এটা হলো কেন্দ্রীয় চরমপটি মানে শূন্যতম, এটা হলো প্রথম চরমপটি, প্রথম গৌণ চরমপটি, এগুলোকে গৌণ বলা হয়, ঠিক আছে, এটা প্রথম গৌণ, এটা প্রথম গৌণ চরমপটি, ঠিক আছে। এটা হলো প্রথম অবমপটি, এটা হলো প্রথম অবমপটি, দুই সাইডে, ঠিক আছে। আচ্ছা আমি বের করতে চাইছি, এখানে আমার ছিদ্র আছে, ছিদ্রের সাথে কত কৌণিক বেধ করেছে। তো আমি কি করে বের করি, আমি তো প্রথমে এটা বের করি থিটা, তাই না, এটা অবম বিন্দু, তাহলে অবম বিন্দুর কন্ডিশন আমি দেখেছি থিটা ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, প্রথম বলেছে তাই এনের মানটা 1, তাহলে এটা বেরালো ল্যামডা বাই এ। সিমিলারলি নিচেও বেরাবে ল্যামডা বাই এ, তাহলে টোটাল কৌণিক বেধ হচ্ছে 2 থিটা, থিটা প্লাস থিটা 2 থিটা, দ্যাট ইজ 2 ল্যামডা বাই এ। এবার বুঝেছিস প্রথম কৌণিক বেধ কত বেরাবে, প্রথম কেন্দ্রীয় চরমপটি সেটা হচ্ছে 2 ল্যামডা বাই এ। পারা যাবে এবার ক্যালকুলেশন করতে, মুখস্থ হবে, থিটা 1 বলে দে, থিটা 1 বলে দে, কোনো ব্যাপার না, লিখলেই হলো একটা, হয়েছে। আচ্ছা এবার দেখ এইখান থেকে এত দূর পর্যন্ত ডিস্টেন্সটাকে ক্যাপিটাল ডি ধরি আমরা, তাই তো, আর সেন্টার থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটাকে এক্স ধরে নিচ্ছি, সেন্টার থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা এক্স ধরে নিচ্ছি আগের মতো। তাহলে থিটাকে তুই বলতে পারিস না এক্স বাই ডি,
এই যে কোণটা থিটা সেটা হচ্ছে এক্স বাই ডি, এই যে কোণটা থিটা সেটা হচ্ছে এক্স বাই ডি, বলতে পারি তো যখন কোণটা খুব ক্ষুদ্র হবে। আচ্ছা থিটার মান তুই আবার এগুলো বের করেছিস, কী বের করেছিস, এন ল্যামডা বাই এ, তো এখানে লিখে দে এন ল্যামডা বাই এ, জেনারেল ফর্মুলা। তাহলে দেখ এক্স ইকুয়াল টু বেরাবে ডিএন ল্যামডা বাই এ, বেরাচ্ছে। এটাই করেছিলি ওখানে কিন্তু ডিএন ল্যামডা বাই টু ডি, ওখানেও এক্সটেন্ড করেছিলি ডিএন ল্যামডা বাই টু ডি, এখানে দেখ ডিএন ল্যামডা বাই টু ডি এসছে, নিচে এ আছে, হয়েছে। এটা আমি করলাম কার জন্য, অবমের জন্য। এবার যদি গৌণ চরমের জন্য করি, ম্যাক্সিমার জন্য যদি করি, তাহলে আবার সেই জিনিস করব এক্স বাই ডি, যেটাকে থিটা বলছি, আর এটা হচ্ছে ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিতক। ব্যাস এটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিবি এক্স ইকুয়াল টু ডি 2n+1 ল্যামডা বাই টু, কী হবে রে, এ ছিল কোথাও একটা, এখানে এ ছিল নাকি, এন ল্যামডা বাই এ, এখানে একটা এ, ঠিক আছে। এবার এই যে এই জায়গাটা থেকে কম্পেয়ার করলাম, এন 2n+1 বাই টু এ, এন 2n+1 বাই টু এ, বুঝতে পারলি কি, ডিরাইভ করতে পারবি। এখানে মুখস্থ রাখারও কোনো দরকার পড়বে না, দুটোই লাইন আছে, এই দুটো লাইন যখন যেমন প্রয়োজন পড়বে তখন সেইভাবে আমি এগুলোকে কনভার্ট করতে থাকবো। এখানে এনের মান দেখ +1 -1, মানে এনের যে ভ্যালুগুলো আমরা ধরবো এখানে সেটা +1 -1, +2 -2, +3 -3, জিরো ধরবো না। ব্যতি ছাড়া আমরা কী করছিলাম, জিরো ধরছিলাম, জিরোর জন্য আমরা সেন্ট্রাল পাচ্ছিলাম, একের জন্য 1 নাম্বার পাচ্ছিলাম। এখানে সেন্ট্রালের জন্য ক্যালকুলেশন আলাদা করেই করে নিয়েছি, সেন্ট্রালের জন্য ক্যালকুলেশন আবার আলাদা করে করা আছে। বাকি চরমের জন্য, চরম ম্যাক্সিমার জন্য আর অবমের জন্য আলাদা আলাদা ইকুয়েশন, সেই জন্য ওগুলোতে আমরা এনের মান জিরো বসাবো না। জিরো বসালে গেলে কী হবে, সেন্ট্রাল চলে আসবে, ওটা সেন্ট্রালের কন্ডিশন না, হয়েছে এতটুকু। আচ্ছা এবার দেখ পরের পেজে, আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। বিশ্লেষণী কথার অর্থ কী রে, বিশ্লেষণ কথার অর্থ কী, ভেঙে দেওয়া, আলাদা করে দেওয়া, তাই তো। ধর এই যে লেজার লাইটটা আমি জ্বালাচ্ছিলাম, এই লেজার লাইটটা আমি জ্বালাচ্ছি, ঠিক আছে, এর থিকনেস তুই দেখতে পাচ্ছিস যে এতটা জায়গা জুড়ে লেজার লাইটটা লাইট নিয়ে আছে। আমি এর পাশে আরও একটা লেজার লাইটকে জ্বালিয়ে দিচ্ছি, ধরে নে একদম খুব কাছে, বেশিক্ষণ তাকাবি না, চোখ খারাপ হয়ে যায়। এই লাইটটার একদম পাশে আমি আরেকটা লেজার লাইটের বিম ফেলছি, তুই কি আলাদা করে দুটোকে দেখতে পাবি? ব্রাইটনেস এতটা বেশি হবে তুই আলাদা করে দেখতে পাবি না, বুঝতে পারছিস কি। বা তুই দেখতে পারিস রাত্রেবেলা যে স্ট্রিট লাইটগুলো হয়, যে সৌর প্যানেলের যে স্ট্রিট লাইটগুলো হয়, দেখবি 4-5টা লাইট একসাথে থাকে, তুই এই লাইটগুলোর দিকে তাকাবি, দেখবি আলাদা করে একটা লাইটকেও দেখতে পাচ্ছিস না, খুব বেশি না গ্যাপ থাকলে আলাদা করে একটাকেও তুই দেখতে পাবি না, বুঝতে পারছিস। কিন্তু ওদের মধ্যে কিন্তু 4-5টা লাইট একসাথে লাগানো আছে, এই যে তুই আলাদা করে দেখতে পাচ্ছিস না, মানে তোর বিশ্লেষণী ক্ষমতা অতটা নেই, তুই ওটাকে ভেঙে দেখতে পাচ্ছিস না, বোঝা গেল কি। তো বিশ্লেষণী ক্ষমতা বা বিশ্লেষণী সীমা মানে বলতে চাইছে এরকম, একটা আলোকীয় যন্ত্র, ধরে নে আমার চোখ, পাশাপাশি অবস্থিত দুটো লাইট এতটা ডিস্টেন্সে থাকলে আমার চোখ আলাদা করে দেখতে পাচ্ছে, এদেরকে যখন একটু কাছে নিয়ে চলে আসলাম এতটা ডিস্টেন্সে আর দেখতে পাচ্ছি না আমি, তার মানে আমি যতটা ডিস্টেন্স পর্যন্ত মিনিমাম দেখতে পাচ্ছি, ধরে নে ডিস্টেন্সটা হচ্ছে 5 মিলিমিটার, এই ডিস্টেন্সটাকে বলা হবে বিশ্লেষণী সীমা। কোনো একটা আলোকীয় যন্ত্র দুটো আলোর বা দুটো বিমের মিনিমাম যে ডিস্টেন্সে ওদেরকে আলাদা করে দেখতে পাবে সেই ডিস্টেন্সটাকে বলা হবে বিশ্লেষণী সীমা, বুঝতে পেরেছিস এতটুকু। তাহলে আমি যতটুকু ডিস্টেন্সের জন্য দেখতে পাচ্ছি সেই ডিস্টেন্সটা হচ্ছে বিশ্লেষণী সীমা। এবার দেখবি তুই স্ট্রিট লাইটে যখন তাকাবি, তুই নিজের চোখ দিয়ে দেখার সময় লাইটগুলোকে আলাদা করে দেখতে পাবি না, কিন্তু মোবাইলের ক্যামেরাতে যখন ভিডিও করবি তখন দেখবি ওই ক্যামেরাতে আলাদা করে সবগুলোকে বোঝানো যাচ্ছে, বুঝতে পারছিস এতটুকু। তো মানে মোবাইলের ক্যামেরার বিশ্লেষণী সীমা একটু বেশি বলেও আলাদা করে ধরতে পারছে, আমি তোদের ভিডিও দেখাচ্ছি একটু পরে। বিশ্লেষণী ক্ষমতাটা কি, বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে এই দুটো বিমকে আলাদা করে দেখার যে সামর্থ্য সেটাকে বলছি বিশ্লেষণী ক্ষমতা। এর জন্য যে ক্যালকুলেশন আছে আমাদের সিলেবাসে নেই, তবে দুটো মেন আলোকীয় যন্ত্র, একটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে নববীক্ষণ যন্ত্র, এই দুটো যন্ত্রের জন্য বিশ্লেষণী ক্ষমতার রাশিমালা কী হয় সেটা আমরা মুখস্থ করে নেব। এখান থেকে তোদের শর্ট কোশ্চেনও হতে পারে বা ডিরেক্ট ফর্মুলাও জানতে পারে বা প্রবলেমও দিতে পারে, সুতরাং ফর্মুলাটা আমাকে জেনে রাখতে হবে। দেখ অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কী দেওয়া আছে, 1/2 মিউ সাইন থিটা, সরি 2 মিউ সাইন থিটা বাই ল্যামডা, 2 মিউ সাইন থিটা বাই ল্যামডা। ল্যামডাটা হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, থিটাটা অ্যাঙ্গেল, মিউটা হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক,
এবং আরটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। তাহলে বিশ্লেষণী ক্ষমতা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কীভাবে মেজার করব, 2μ sin θ বাই ল্যামডা। তোকে কোশ্চেন করে দিতে পারে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, দেখতেই পাচ্ছিস কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, বোঝা গেছে কি, বলে দিতে হবে। একই রকমভাবে নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যদি করি, এটা মাইক্রোস্কোপ করলাম, নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যদি করি তাহলে এর ফর্মুলা হচ্ছে 1.22 ল্যামডা বাই এ। দেখতো এটা আছে না, এ বাই উল্টো হয়ে গেল, এ বাই 1.22 ল্যামডা, এ বাই 1.22 ল্যামডা। ল্যামডাটা হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর এটা হচ্ছে ছিদ্রের মধ্যে দূরত্ব, বোঝা গেছে এইটুকু। তাহলে এইভাবে দুটো রাশিকে মনে রাখবি, এটা টেলিস্কোপের জন্য। ক্লিয়ার হলো বিশ্লেষণী ক্ষমতা জিনিসটা কি, মিউ হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক, যে মাধ্যমটা ইউজ করেছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে রে। আচ্ছা এরপরে সমবর্তন আছে, সমবর্তনটা পরের দিন করাবো, তোরা প্রবলেম সেট বের কর, প্রবলেম সেটের 4-5টা অঙ্ক আছে অপবর্তন থেকে করে। শেষ হয়ে গেছে না, বের করে নিয়েছিস, দে দে দে। এই সেট 1 বের করলি তোরা, আচ্ছা দেখ কী কী ফর্মুলা ইউজ করবি আর একবার রিপিট করে দিচ্ছি আমি, তারপর অঙ্কগুলো শুরু করে দিচ্ছি। ফর্মুলা কী কী ইউজ হবে দেখ, ম্যাক্সিমা মিনিমা এই দুটোর জন্য কন্ডিশন ইউজ করবো, তাই তো। মিনিমার জন্য যে কন্ডিশনটা, পথ পার্থক্য হচ্ছে 2n ল্যামডা বাই 2, মনে আছে, n ল্যামডা, মুখস্থ করার কিছু নেই, দেখে না এখানেই হয়ে যাবে সব। ডেল্টাটাকে তুই বলতে পারতি এ সাইন থিটা, সেটাকে তুই আবার এন ল্যামডা লিখতে পারতি, এখান থেকে থিটার সাথে রিলেশন পেয়ে গেলি। তুই যদি চাস থিটা ইকুয়াল টু লিখতে পারিস এন ল্যামডা বাই এ। ম্যাক্সিমার ক্ষেত্রে কী ছিল, ডেল্টা 2n + 1 ল্যামডা বাই 2, সব নিজে নিজে তৈরি করবো, এ সাইন থিটা 2n + 1 ল্যামডা বাই 2। যদি থিটা বলতে হয় তাহলে 2n + 1 ল্যামডা বাই 2a, ঠিক আছে। আবার কোনো কোনো সময় থিটাকে আমি রিপ্লেস করব কিভাবে, থিটা ইকুয়াল টু এক্স বাই ডি ইউজ করে, তাই না, এদিকে ডিস্টেন্স এক্স আর এদিকে ডিস্টেন্স ডি, থিটা ইকুয়াল টু এক্স বাই ডি। এখানে যদি এক্স বাই ডি বসিয়ে দিই তাহলে এক্সের রাশিমালা পেয়ে যাবি, এখানে এক্স বাই ডি বসিয়ে দিলে এক্সের রাশিমালা পেয়ে যাবি। আর একটা টার্ম কী ছিল, যে থিকনেস বলে দিচ্ছি, থিকনেস অফ সেন্ট্রাল ম্যাক্সিমা, মানে কেন্দ্রীয় চরমপটি, এর যে থিকনেস বা বেদ, কৌণিক বেদ, অ্যাঙ্গুলার থিকনেস, কৌণিক বেদ, এটাকে কি বলেছিলাম 2 থিটা, এবং সেটা বেরিয়েছিল 2 ল্যামডা বাই এ। ব্যাস এইটুকুই তো ফর্মুলা, এটা দিয়ে অপবর্তনের সব প্রবলেম হয়েছে। ফার্স্ট কোশ্চেন পর, বলা হয়েছে যে একটা সরু রেখাছিদ্র আছে, 40 সেমি দূরে একটা পর্দা আছে, তার মানে কি দেওয়া আছে ওটা, এটা দেওয়া আছে ক্যাপিটাল ডি, 40 সেন্টিমিটার দূরে পর্দা আছে। রেখাছিদ্রটি এত তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, আচ্ছা এত তরঙ্গ দৈর্ঘ্যের কত রে, 5-8 অ্যাংস্ট্রম, ইউনিটে কনভার্সন পরে করছি। মুখ্য চরমবিন্দুর উভয় পার্শ্বে 2 মিলিমিটার দূরত্বে প্রথম অববিন্দু উৎপন্ন হলো, এটা ছিল মুখ্য চরমবিন্দু, এখানে প্রথম অববিন্দু, এখানে প্রথম অববিন্দু, দুই পাশে কতটা 2 মিলিমিটার, এদিকেও 2 মিলিমিটার, এদিকেও 2 মিলিমিটার, তার মানে এই যে ডিস্টেন্সটা দিয়েছে এক্স, মুখ্য চরমবিন্দুর এক্স বলে দিয়েছে, প্রথম অববিন্দু 2 মিলিমিটার, বুঝতে পারলি, x1 বলে দিয়েছে 2 মিলিমিটার। এবার বলেছে রেখাছিদ্রের প্রস্থ কত, প্রস্থকে কি দিয়ে প্রকাশ করতাম রে, এ দিয়ে প্রকাশ করছি রেখাছিদ্রের প্রস্থকে, এ কত হবে, তো এখানে অববিন্দুর দূরত্ব বলেছে, তাহলে তুই অববিন্দুতে যাবি, অববিন্দুর রাশিমালায় ডি ল্যামডা এক্স এ কোথায় আছে, এইখানে আছে, তাই তো, কি আছে, এক্স ইকুয়াল টু ডি এন ল্যামডা বাই এ,
প্রথম অববিন্দুর জন্য x1 ডি ল্যামডা বাই এ, এনের মানটা কী হয়ে গেল 1 হয়ে গেল। ব্যাস ভ্যালু বসা, ইউনিট কনভার্সন কর, ভ্যালু বসা, এর মান বের কর, ইউনিট কনভার্সন কর, ভ্যালু বসা, এর মান বের কর তাড়াতাড়ি। কেন এখানে করলে আপত্তি কোথায়? কোনো এমার্জেন্সি কাজ আছে এখন? তবে ডি কত রে? 40 সেন্টিমিটার, সেন্টিমিটারে রাখবো? থাক সেন্টিমিটারে থাক, নাকি অন্য কিছু করবো বলছিস? থাকবে। অ্যাংস্ট্রমকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই 5890, 10⁻⁻8, মিটার করতে গেলে 10 হতো, মিটার করলে 10 হতো, বাই কিরে x1, x1 কত আছে 2 মিলিমিটার, মিলিমিটারকে সেন্টিমিটার কর 0.2, বল ডিভাইড করে কত হচ্ছে? 0. এটা তো আগে আসবে না, 0.01117 সেন্টিমিটার এটা আসছে। এবার তোরা যদি বইয়ের উত্তরের সাথে মিলাতে চাস তো এটাকে মিলিমিটারে করলে কি হবে? 0.117 মিলিমিটার হবে। আর পরে এই 7টাকে রাউন্ড আপ করে ওরা 0.12 বলে দিয়েছে, তুই এটাই রাখতে পারিস। এত মাথায় কাজ করবে নাকি? উত্তরে কী আছে না আছে ওগুলো দেখতে তো যাবি না। তো 0.12 মিলিমিটারের জায়গায় তুই 0.117 মিলিমিটার রাখতে পারিস। বাকি ডিপেন্ড করবে অপশন যদি থাকে তো অপশনের ওপর। হলো কি রে? চল এবার 2 নম্বর কোশ্চেনটা দেখ। এত মিটার চওড়া রেখাছিদ্র মানে এ বলে দিয়েছে, অপবর্তন নকশা এত ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে, দেখ এবার বলেছে ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে করেছে, তার মানে লেন্স থেকে পর্দার দূরত্ব বলা আছে এটা, তাই না? তো ওটাকেই তো ক্যাপিটাল ডি ধরবো আমরা। তারপরে দেখ কেন্দ্র থেকে প্রথম অববিন্দুর দূরত্ব মানে আবার ওই জিনিসটা x1, কেন্দ্র থেকে প্রথম অববিন্দু বলেছে মানে x1 বলেছে, x1 বের করতে হবে। দূরত্ব নির্ণয় করো ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, এটা পারবি তো করতে, এই ফর্মুলাই করে নিবি। 3 নম্বরে দেখ, 3 নম্বরটা পর করলি। স্মল এ দেওয়া আছে 0.14 মিলিমিটার দেওয়া আছে তো। আচ্ছা তারপরে কি দেওয়া আছে দেখ, 2 মিটার দূরে মানে ক্যাপিটাল ডি দেওয়া আছে। দ্বিতীয় পর্যায়ের কালো পটি মানে অববিন্দুর কথা বলছে, দ্বিতীয় পর্যায় মানে 2 নম্বরটার কথা বলছে। তো এই যে এখানে x/d = n ল্যামডা এ ছিল, তুই কি করবি x = dn ল্যামডা বাই এ করবি, আর n এর জায়গাতে লিখবি 2 2 নম্বরের জন্য। বুঝতে পেরেছিস? বাকি ওই আগের মতোই আবার সব ডেটা দেওয়া আছে, বসাবি শুধু। ফর্মুলা ওটাই ইউজ করেছি, শুধু n এর জায়গাতে 2 ইউজ করছি কারণ 2 নম্বর কালো পটি বলেছে। বুঝতে পারলি না? এখানে দেখ এটা ছিল সেন্ট্রাল সি, এটা প্রথম অববিন্দু, ঠিক আছে? এরকমভাবে তৈরি হচ্ছিল তো, এটা প্রথম অববিন্দু, এটা প্রথম অববিন্দু, এটা প্রথম চরম হয়ে গেল, এইটা হয়ে গেল দ্বিতীয় অবম, 2 নম্বর অববিন্দু, প্রথম অবম দ্বিতীয় অবম। তো এইটার কথা বলেছি, এটার জন্য ফর্মুলা শুধু n এর জায়গাতে 2, ঠিক আছে? বাকি ডেটা সব দেওয়া আছে, বসিয়ে করে নিবি ল্যামডা। 4 নম্বর পর, 4 নম্বরটা করে দে আমাকে, এখন করে দে। বল কোন ফর্মুলা ইউজ করেছিস তোরা? 4 নম্বরের জন্য কোন ফর্মুলা ইউজ করেছিস? সাইন থিটা tn ল্যামডা বাই কি বলেছিস বল, আমি জানি না, n ল্যামডা বাই এ। আচ্ছা n ল্যামডা বাই এ, আর সাইন থিটার জায়গায় থিটার মান দেওয়া আছে, তাই তো 2 ডিগ্রি দেওয়া আছে। দেখ কোনটা কিন্তু খুবই ক্ষুদ্র, তো তোরা পড়েছিলি যে সাইন থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে থিটা লিখে দিতে পারি, দিয়ে অনেকে এরকমভাবে এগাতে পারিস। প্রসেসটাতে কোনো ভুল নেই, তবে ভুল কোথায়? যদি তুই সাইন ধরে করিস তাহলে এখানে 2 ডিগ্রি লিখবি, সাইন 2 ডিগ্রি, ভ্যালু ক্যালকুলেটার জানে, তোকে চাপ নিতে হবে না। আর যদি তুই থিটা করে দিস তাহলে মাথায় রাখবি যে সাইন থিটা ট্যান থিটা এদেরকে আমরা থিটা তখনই লিখি যখন থিটাকে রেডিয়ান এককে পরিমাপ করি। কোন এককে? রেডিয়ান এককে পরিমাপ না করলে এরকমভাবে লেখা যায় না, ঠিক আছে? তাহলে তুই যে সাইন থিটাকে থিটা লিখেছিস মানে এটা কোন একক? রেডিয়ান। এইভাবে যদি তোকে আনসার মিলাতে হয়
তাহলে 2 ডিগ্রি লিখলে হবে না, 2 এর সাথে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, π/180 করে দিয়ে ক্যালকুলেট করতে হবে, তবে মিলবে। বুঝতে পারলি? যেভাবে খুশি কর। চলো, অপবর্তন আজকে শেষ, পরের দিন সমবর্তন করে দেবো, ওটাও শেষ। ঠিক আছে, একটু টাইমটা ঠিক করে নে, আর ভিডিওগুলো দেখাবো বললাম, দেখিয়ে দিচ্ছি।